ওকে, এখন গুগল সার্চ কনসোল আমাদের সেটআপ ডান। সেটআপ শেষে এখন হচ্ছে সার্চ কনসোলের ভিতরে কি কি আছে, অপশন আছে, কি কি ট্যাব আছে, কি কি ইউজ করতে হয় আমাদেরকে, সেগুলো হচ্ছে আমরা এখন দেখবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল হচ্ছে ওভারভিউ। আপনার এই ট্যাবটা বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকবে। তো এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে টোটাল কেমন ক্লিক পড়তেছে। হ্যাঁ, ডেট ওয়াইজ আপনার হচ্ছে ক্লিক সংখ্যাটা দেখতে পারবেন, কোন ডেটে কত ক্লিক পড়ছে। ফুল রিপোর্ট এখানে ক্লিক করলে ফুল রিপোর্টটা দেখতে পারবেন। তো ফুল রিপোর্টের সময় আপনাকে হচ্ছে নিয়ে যাবে হচ্ছে পারফরমেন্স ট্যাবের আন্ডারে গুগল সার্চ রেজাল্ট। অনেকের সার্চ রেজাল্ট এরকম আসবে না, অনেকের পারফরমেন্স ট্যাবটাতেই ওপেন হবে এইটা। ঠিক আছে, তো আমরা আসতেছি এটাতে একটু পরে। তো ওভারভিউর পরের অপশনটা কি দেখি, চলেন একটু নিচেও যাই, দেখি এখানে কি কি আছে। পারফরমেন্সের পরে আর কি আছে, যে ইন্ডেক্সিং, পেজ ইন্ডেক্সিং। হ্যাঁ, এখানে হচ্ছে কি কি পেজ ইন্ডেক্স, মানে কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে এবং কয়টা পেজ ইন্ডেক্স হয় নাই সেই রিপোর্ট দেখতে পারবেন। বাট এখানে কিছু ব্যাপার আছে, সেটা একটু পরে সামনে গেলে বুঝতে পারবেন। ইন্ডেক্সিং এর আলাদা ট্যাব আছে, এখানে গেলে আপনারা ক্লিয়ার হবেন ব্যাপারটা। ভিডিও পেজেরও একটা ইন্ডেক্সিং এর ব্যাপার থাকে, অনেক পেজে ভিডিও থাকে। তো ওইটাকে ভিডিও পেজ হিসেবে গুগল মানে ক্রলার কনসিডার করে ওই পেজ ইন্ডেক্স হয়েছে নাকি ইন্ডেক্স হয় নাই, এইটা হচ্ছে একটা ডেটা নতুন করে দেখায়, এটা আগে ছিল না। ভিডিও পেজেস, তো এটা আসছে, এটা হচ্ছে যদি যে পেজে ভিডিও আছে ওই পেজের ভিডিও, ধরেন মাল্টিপল ভিডিও। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে আপনার কোনো ভিডিওতে যদি ঝামেলা থাকে, এমবেড ঠিক মতো হয় নাই বা হচ্ছে সার্ভার ইস্যুর কারণে দেখাচ্ছে না, তো ওইগুলা গুগল ইন্ডেক্স করে না। তো তখন দেখায় যে এখানে ইস্যু আছে, ওই ইস্যুটা ফিক্স করো, তারপর রিকোয়েস্ট করো। আমি হচ্ছে এরপরে হচ্ছে এই করব এটাকে, বা ফিক্স করার পরে নেক্সট ক্রলিং এ এটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, সার্চ কনসোলে আসতে হয়তো বা দেরি করতে পারে বা নাও দেখাইতে পারে, বাট ওইটা আপনি ম্যানুয়ালি গিয়ে ওই ভিডিওটা ফিক্স করতে হবে। হ্যাঁ, এরকম ই থাকে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনার ইউজাররা ওয়েবসাইটে আসার পরে কেমন এক্সপিরিয়েন্স তাদের হচ্ছে, মানে হচ্ছে স্পিড এক্সপিরিয়েন্স, তারা ফাস্ট পাচ্ছে কিনা, বাটন ক্লিক করলে অন্য লিংকে যাচ্ছে ওটা ফাস্ট যাচ্ছে কিনা, বা হচ্ছে স্ক্রলিং বা নিচে গেলে ইনস্ট্যান্ট তাদের কাছে ইমেজ গুলা শো হচ্ছে কিনা, নাকি লোড নিতেছে, হ্যাঁ লোডিং লোডিং এরকম মানে ঘুরতেছে, এই টাইপের ইস্যু হয় কিনা। হ্যাঁ, ওভারঅল আপনার স্পিডটা টপ নচ স্পিড কিনা, এটা হচ্ছে এই জায়গাতে একটা মেজারমেন্ট থাকে। হ্যাঁ, আর হচ্ছে ওইটাকে বলে হচ্ছে আপনার কোর ওয়েব ভাইটালস। এইটা হচ্ছে কি কি থাকে, এটা আমরা স্পিড অপটিমাইজেশনের ক্লাসে শিখবো। কিছু ইস্যুর নাম আছে, ইস্যু বলতে মানে এই টার্ম গুলাতে ইস্যু ধরা পড়ে, কোর ওয়েব ভাইটালস ইস্যু বলে আর কি। তো এটা এলসিপি, এফসিপি, হ্যাঁ আপনার আইএনপি, সিএলএস, এরকম টিটিএফবি, এরকম কিছু ইস্যুর নাম আছে। ওই ইস্যুগুলা মানে ওইগুলাতে যদি সমস্যা হয় তাহলে ওটাকে ইস্যু বলবো আর কি, যাই হোক। তো আমরা স্পিড অপটিমাইজেশন যখন শিখবো তখন এই ইস্যুগুলা ফিক্স হয়ে যায়। ঠিক আছে, আমরা যেভাবে আগাবো ওই ইস্যুগুলা থাকে না, তখন আপনার ইউজাররা বা রিয়েল টাইম যে ডাটাটা আপনাকে এখানে গুগল দেখাইছে, আপনি রিয়েল টাইম কোনো ডিভাইস দিয়ে চেক করলে যদি দেখেন যে হ্যাঁ আমি ফাস্ট এক্সপিরিয়েন্স পাচ্ছি, হ্যাঁ এবং ফাস্ট লোড হচ্ছে পেজগুলা, তাইলে বুঝবেন যে আপনার ভাইটালস ইস্যু বা কোর ওয়েব ভাইটালস ইস্যুটা ফিক্স হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার শপিং ট্যাব, এটা হচ্ছে যে গুগল অ্যাডস যারা রান করে তাদের জন্য এনহ্যান্সমেন্টে। এখানে হচ্ছে আপনার কাইন্ড অফ আপনি আপনার ওয়েবসাইটে যে ডাটাগুলা ইনপুট করেন ওইটার উপর বেস করে গুগল হচ্ছে এখানে কিছু ডাটা দেখায়। সেটা হচ্ছে আপনার স্কিমা থেকে ধরতে পারে। হ্যাঁ, লাইক হচ্ছে আপনার ধরেন ব্রেড ক্রাম্ব আছে, তারপর হচ্ছে কোর্স, এখানে এটা যেহেতু কোর্স রিলেটেড ওয়েবসাইট, এখানে কোর্স ইনফোর একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে এফএকিউ দেয়া আছে, এফএকিউ এর স্কিমা করা আছে। হ্যাঁ, স্কিমার ক্লাস আমরা আলাদা পাবো। তো এরকম কিছু ডাটা এখানে দেখা যাবে। তো এটা এত মেজর কিছু না। আমরা এর পরের যেই ট্যাবটা পাবো, আমাদের মেজর জিনিসগুলো এই জায়গাতে আছে, ইন্ডেক্সিং এ, এই যে পেজেসে, সার্চ রেজাল্ট, যে পারফরমেন্সে আছে। হ্যাঁ, এগুলা হচ্ছে মেজর। আর নিচে এই দুইটাতে কিছু ব্যাপার আছে। এরপরে যেটা, সেটা হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। এইটা কি? এটা হচ্ছে যে আপনার কোন একটা পার্টিকুলার ইউআরএল যদি নট ইন্ডেক্সড অবস্থায় থাকে এবং এটা দেখার পরে আপনি যদি ওই পেজটাকে আপডেট করেন বা ওই পেজটাকে ইন্ডেক্সিং এর জন্য কাজ করেন,
তো কাজ শেষ হওয়ার পরে এই ইউআরএল ইন্সপেকশনে এসে ওইটাকে হচ্ছে রিকোয়েস্ট দেওয়া যায়। ট্যাবটা কাজ করতেছে না কেন? সার্চ রেজাল্ট কাজ করে? কোনোটাই তো কাজ করতেছে না। আচ্ছা, এটা আসছে। হ্যাঁ, এখন আসছে। তো ইউআরএল ইন্সপেকশনে আপনি ক্লিক করলে এরকম বক্স আসবে। হ্যাঁ, এই বক্স আসার পরে আপনি যদি কোনো ইউআরএল নট ইন্ডেক্সড নাকি ইন্ডেক্সড এটা দেখতে পারবেন। হ্যাঁ, আপনার যদি নট ইন্ডেক্স থাকে আপনি এখানে এসে তারপরে এটাকে রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। দেখেন, আমি ধরেন যে ইউআরএলটা সিলেক্ট করছি এই ইউআরএলটা সাপোজ নট ইন্ডেক্সড। হ্যাঁ, ধরেন আমি একটা ইউআরএল নিয়ে আসি, পেজেসে যাওয়ার পরে এইখান থেকে আমি একটা পেজ যদি পিক করি, আমার সাইট ম্যাপ থেকে একটা পেজ যদি দেখি যে কোনো সমস্যা আছে, এরকম একটা পেজ যেটা ইন্ডেক্স হয় নাই, হুম, এরকম কোন একটা পেজ যদি আমি নিয়ে আসি, সাপোজ হচ্ছে এই পেজটা আমি যদি কপি করি, লিঙ্কটা কপি করলাম এখান থেকে, হ্যাঁ, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি যদি ইউআরএল ইন্সপেকশনে নিয়ে আসি, এরপরে ইন্সপেক্ট ইউআরএল এ দেই কন্ট্রোল ভি দিয়ে, হ্যাঁ, এরপরে যদি আমি এন্টার ক্লিক করি, যে ও চেক করবে যে আসলে এটা গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। তো দেখেন এখানে দেখা যাচ্ছে যে ইন্ডেক্স হয়ে গেছে। আপনি সার্চ কনসোলকে অনেক সময় বিশ্বাস করতে পারবেন না। আপনার একটু আগে দেখাইলাম যে পেজটা ইন্ডেক্স না, গুগল দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে আমি যখন ইন্সপেক্ট করলাম তখন দেখাচ্ছে যে গুগল ইন্ডেক্স করছে, ইউআরএল ইজ অন গুগল, হ্যাঁ, পেজ ইজ ইন্ডেক্সড। বাট একটু আগে আমি দেখলাম যে আমাকে ক্রলড কারেন্টলি নট ইন্ডেক্সড ওইখানে এই ইউআরএলটাকে ফালায় রাখছে। সার্চ কনসোলের ফিক্সিং ক্লাস একটা থাকবে যেখানে হচ্ছে দেখতে পারবেন যে আসলে সার্চ কনসোলের এরর, আসলে এরর সব সময় বলা যায় না ওইটাকে। হুম, নট ইন্ডেক্সড মানেই যে এরর এরকম না ব্যাপারটা। এই জিনিসটা আপনারা শিখতে পারবেন, সার্চ কনসোলের আলাদা ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো আমি একটা নিলাম। আচ্ছা, আরেকটা দেখি, লাইক এইটা, এটাও ইন্ডেক্স হওয়ার কথা। আচ্ছা, এইটা দেখি, হাউ বিগ ইজ দ্য গ্রাফিক্স ডিজাইন সেক্টর। এটা কপি করলাম, ইউআরএল ইন্সপেকশন। ইন্সপেক্ট জিনিসটার অর্থ বুঝেন তো, মানে ঘাটাঘাটি করে দেখা বা তদন্ত করে দেখা, ইন্সপেক্ট অর্থ। তো আমি ইন্সপেক্ট করতেছি, তদন্ত করতেছি যে এটা আসলে ইন্ডেক্স হয়েছে কিনা। এই যে একটা পাইছি, এটা হচ্ছে নট অন গুগল লেখা, মানে পেজ ইজ নট ইন্ডেক্সড, এই যে লেখা আছে। এবং কি প্রবলেম, প্রবলেম হয়েছে সামনে আসতেছি একটু পরে। তো এই যে এই পেজটা সমস্যা আছে, প্রবলেম আছে, এই কারণে ইন্ডেক্স করে নাই গুগল। তো এইটা সমস্যাটা সলভ করে পেজটা অপটিমাইজ করে আপডেট করে তারপরে যদি এখানে এসে আমি ইন্সপেক্ট করি এবং নট অন গুগল থাকবে, সমস্যা নাই। এরপর আমি কি করব, টেস্ট লাইভ ইউআরএল এ ক্লিক করে আমি এটাকে ইন্ডেক্সের যোগ্যতা আছে কিনা এটা চেক করব। চেক করার পরে রিকোয়েস্ট ইন্ডেক্সিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে একটা রিকোয়েস্ট গুগলকে পাঠানো হবে। ঠিক আছে। আচ্ছা, এইটাতে হচ্ছে বলতেছে যে ওরা এটা ইউআরএল ইজ নট অ্যাভেলেবল টু গুগল। ঠিক আছে, এটা অ্যাভেলেবল না। এবং এই ইউআরএলটা 404 বলতেছে, সফট 404। আচ্ছা, সমস্যা নাই। এটার কি ইস্যু এটা দেখে সলভ করে তারপরে যদি আমরা দিতাম এখানে, দেওয়ার পরে এখানে একটা লেখা আসতো, সেটা লেখাটা এরকম আসতো যে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, নট অ্যাভেলেবল আসতো না এখানে। গ্রিন কালারেই দেখাইতো যে অ্যাভেলেবল টু গুগল, মানে গুগল এই ইউআরএলটা সম্পর্কে জানে। ঠিক আছে, গুগল এটাকে 404 হিসেবে নেয় নাই, এটা সম্পর্কে তার আইডিয়া আছে, বাট ইন্ডেক্স করার যে যোগ্যতা লাগে ওইটা তার মধ্যে নাই, এই কারণে ইন্ডেক্স করে নাই। এখন আপনি তো ফিক্স করে আসছেন, সাপোজ আপনি ফিক্স করে আইসা তারপরে ইন্সপেক্ট করছেন, করার পরে অ্যাভেলেবল টু গুগল দেখাবে। দেখেন, একটা হচ্ছে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, আর আরেকটা হচ্ছে ইউআরএল ইজ অন গুগল। অন গুগল মানে যেটা, ওটা হচ্ছে ইন্ডেক্স অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, গুগলের ডাটাবেজে এটা চলে গেছে, এটা সার্পেও শো করবে। ঠিক আছে, যদি এটা মানে র্যাঙ্ক করার যোগ্যতা থাকে র্যাঙ্কও করবে। বাট ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, ঠিক আছে, নটটা ছাড়া যদি আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ, গুগল এটা সম্পর্কে জানে, বাট এটা এখনো ইন্ডেক্স হয় নাই। আপনার কি করতে হবে, এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর এটাকে কেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ পাঠাইতে পারতেছি না, কারণ এটাতে এরর আছে, এটা 404 দেখাচ্ছে। ঠিক আছে, হয়তোবা এটা কোনো কারণে সার্ভার ইস্যু, অথবা এটা ডিলেট হয়ে গেছে ওয়েবসাইট থেকে, হ্যাঁ, বা এটাতে কোনো কন্টেন্ট নাই, এরকম ইস্যু হইতে পারে। তো যাই হোক, আপনাদের এইভাবে ধরে ধরে ইন্সপেক্ট করে তারপর দেখতে পারবেন ইউআরএল ইন্সপেকশন ট্যাব থেকে। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য।
যে ইউআরএল ইন্সপেকশন আসলে কি করব। তারপরে আসবে যেটা পারফরমেন্স ট্যাব। ঠিক আছে, পারফরমেন্স ট্যাব আপনারা পাবেন, আপনাদের হচ্ছে সার্চ রেজাল্ট ডিসকভার এভাবে আসবে না। ঠিক আছে, তো কোডম্যান বিডির জন্য এটা আসছে কেন? এটা আসছে যে যখন আপনার ব্লগ গুলা খুবই হাই কোয়ালিটির ব্লগ হবে, তখন গুগল আপনাকে ডিসকভারে দেখাবে। আমি ডিসকভার নিয়ে কথা বলছিলাম না কন্টেন্টের ক্লাসে, যে গুগল ডিসকভার নামে একটা অপশন আছে, বলছিলাম, আপনাদের মনে আছে বলেন তো? যে আমরা মোবাইলে যখন মানে অ্যান্ড্রয়েড বা যে কোনো ডিভাইসে স্মার্টফোনে যখন আমাদের লকটা খুলি, আনলক করি, তারপরে বাম দিকে যদি যাওয়ার চেষ্টা করি, তখন গুগলের কিছু ব্লগ আমরা নিচে পড়তে পারি, গুগলের সার্চ বক্সটা দেখায় এবং নিচে ব্লগ পড়তে পারি, বলছিলাম না এটা? হ্যাঁ। তো এই ব্লগ সেকশনটাতে তাদের ব্লগগুলোই দেখায় যাদের ব্লগগুলো অপটিমাইজড, হাই কোয়ালিটি, এবং তাদের ইমেজগুলা খুবই রিলিভেন্ট এবং প্রফেশনাল ইমেজ। হ্যাঁ, তাদের হচ্ছে গুগল ডিসকভার দেয়, মানে এনেবল করে দেয়। ঠিক আছে, এবং এইখানে তারা যখন তাদের ব্লগগুলা রিড হয়, পরে মানুষ ইমপ্রেশন হয়, ক্লিক করে, তখন এখানে ওই ডাটাটা দেখায়। ঠিক আছে, এই কারণে ডিসকভারটা আসে। এছাড়া আপনাদের সবার আসবে না, পারফরমেন্স ট্যাবে শুধু আপনারা দেখতে পারবেন ডাটা। তো কি ডাটা দেখবেন? আপনারা সার্চ রেজাল্টের এই ডাটা দেখতে পারবেন, এরকম ডাটা দেখতে পারবেন। ঠিক আছে, যে পারফরমেন্স কেমন। তো এইখানে যে অপশনগুলো আছে আমি একটা একটা করে বলি, একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে যে আপনার সার্চ টাইপ হচ্ছে ওয়েব, আপনি সার্চ টাইপটা চেঞ্জ করতে পারবেন। যে ইমেজের কি অবস্থা সেটা দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো সেগুলো কেমন পারফর্ম করতেছে, ভিডিওগুলো কেমন পারফর্ম করতেছে সেটা দেখতে পারবেন, নিউজ যদি থাকে নিউজ কেমন পারফর্ম করতেছে, এবং আপনি কম্পেয়ারও করতে পারবেন। ঠিক আছে, আপনি কম্পেয়ারও করতে পারবেন যে ওয়েবের সাথে ইমেজের কেমন হচ্ছে, কম্পেয়ারও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম ওয়েবটাই রাখি, ওয়েবটাই দেখি, তাই না? তারপর হচ্ছে ডেটের ক্ষেত্রে আপনি কাস্টম ডেট সিলেক্ট করতে পারবেন, এত তারিখ থেকে এত তারিখের কি রেজাল্ট হয়েছে। হ্যাঁ, এক সপ্তাহের দেখতে পারবেন, 28 দিনের দেখতে পারবেন, একদিনের দেখতে পারবেন, মোস্ট রিসেন্ট ডেট যেটা দেখাবে, মানে হচ্ছে কালকের ডেটে কি ছিল। হ্যাঁ, ধরেন আমি কালকের ডেটটা যদি সিলেক্ট করে অ্যাপ্লাই দেই, কালকের ডেটে ওয়েবসাইটে কয়টা ক্লিক করছে, ইমপ্রেশন কত সেটা দেখা যাচ্ছে, মোস্ট রিসেন্ট ডেট যেটা আসতেছে। তারপর হচ্ছে 7 ডেজ, লাস্ট 7 ডেজ এর অ্যাপ্লাই যদি করি, দেখেন 7 ডেজে কেমন ক্লিক করছে এবং কেমন ভিউ হয়েছে। দেখেন আমি একটা একটা করে বলি। ক্লিকটা হচ্ছে যে মানুষ কোনো কিছু সার্চ করছে, কি সার্চ করছে, কোয়েরি গুলা দেখি। কেউ কোডম্যান বিডি লিখে সার্চ করছে, কেউ কোডম্যান স্পেস বিডি লিখে সার্চ করছে, কেউ কডম্যান লিখে সার্চ করছে, কডম্যান বিডি। হ্যাঁ, কেউ কোড স্পেস ম্যান স্পেস বিডি এইভাবে সার্চ করছে, কেউ কোডম্যান বিডি কোর্স লিখে সার্চ করছে, কেউ শুধু সিএমবিডি লিখে সার্চ করছে, কেউ ডিডোস অ্যাটাক কি এটা জানতে চাইছে, ফিশিং কি। হ্যাঁ, এরকম অনেক কোয়েরি মানুষের থাকে। ঠিক আছে, কিওয়ার্ড থাকে যেগুলো লিখে মানুষ সার্চ করে, জানার জন্য সার্চ করে, ওয়েবসাইটে ঢোকার জন্য সার্চ করে। হ্যাঁ, বিভিন্ন জিনিস সার্চ করে। দেখেন ওয়ার্ডপ্রেস কোর্স, তারপরে ডিডোস অ্যাটাক, কোড কোড মেন ভিডিও লিখছে, এসইও কোর্স লিখে সার্চ করছে, ফাইবার টেস্ট লিখে সার্চ করছে। তো এই 7 দিনের আপনি কোয়েরি দেখতে পারবেন যে এই কিওয়ার্ডে সার্চ করার পরে যেই ইউআরএল গুলো মানে সার্পে আসছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসছে, ওইখানে কোডমেন বিডি কে পাইছে এবং পাওয়ার পরে ক্লিক করছে, ওই নাম্বারটা হচ্ছে এটা। আর ইমপ্রেশনটা হচ্ছে ভিও, মানে পাইছে বাট ক্লিক করে নাই, সেই স্ক্রল করে নিচে বা উপরে অন্য কিছু দেখছে দেখছে বা অন্য জায়গাতে ক্লিক করছে। ঠিক আছে, একটা হচ্ছে ইমপ্রেশন, মানে তার সামনে আসছে, আর সামনে আসার পরে ক্লিক করলে এখানে কাউন্ট হবে। ব্যাপারটা বুঝছেন? ক্লিয়ার হয়েছেন এই জিনিসটা, যে ইমপ্রেশনটা কি আর ক্লিকটা কি? ইমপ্রেশনটা হচ্ছে ভিউ হয়েছে, ভিউ হওয়া, ভিউ হওয়ার পরে ক্লিক করাটা এখানে কাউন্ট হবে। ঠিক আছে, তো ইমপ্রেশন অনেকের কাছে ইমপ্রেশনটা ক্রিয়েট হয়, ভিউ হয়, বাট সবাই তো ক্লিক করে না, ক্লিক করলে ওই কাউন্টটা এখানে দেখাবে। এতটুকু ক্লিয়ার? এই 2-3 জনই খালি রেসপন্স করে, আর বাকিদের কি মানে, কেউ কি ডিনার করতেছে নাকি ঘুমাইতেছে বুঝি না। ওকে, তারপর হচ্ছে কি, এগুলো অনেকে জানেন, আমি জানি অনেকেই জানেন, হ্যাঁ, অনেকে আগে থেকে নোন, এগুলার সাথে পরিচিত। তার নতুনরা একটু রেসপন্স বেশি করেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের কাছে একেবারেই নতুন, তো একটু রেসপন্স করলে আমার মানে সুবিধা হবে, আর যদি কোশ্চেন থাকে করবেন। তারপর হচ্ছে কি অ্যাভারেজ সিটিআর। সিটিআর অর্থ কি? সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। এইটা কি? এটা হচ্ছে যে আপনার এই
ক্লিক ডিভাইড বাই ইমপ্রেশন। ঠিক আছে, উল্টা বললাম মনে হয়, সিটিআর নাকি ক্লিক ডিভাইড বাই না, ইমপ্রেশন ডিভাইড বাই ক্লিক, উল্টা বলছি মনে হয়, ইমপ্রেশন ডিভাইড বাই ক্লিক হবে সিটিআর ফর্মুলা, উল্টা বলছি মনে হচ্ছে। হ্যাঁ, ক্লিকস ডিভাইড বাই ইমপ্রেশন, না ঠিক আছে তাইলে। হ্যাঁ, সিটিআর হচ্ছে ক্লিক ডিভাইড বাই ইমপ্রেশন। আচ্ছা, সার্চ কনসোলে আবার যাই। তো ভাগ করলে ভাগফল যেটা আসে, ঠিক আছে, ওইটাকে হচ্ছে আপনি পার্সেন্টেজে নিলে যা হয়, ওই পার্সেন্টেজটা আপনারা দেখতে পারবেন এখানে। ঠিক আছে, তো এভারেজ সিটিআর হচ্ছে 8.7%। সিটিআর ভালো, যেহেতু এটা একটা কোর্স বেসড ওয়েবসাইট, হ্যাঁ, সিটিআর ওই হিসেবে ভালোই, ঠিক আছে। 8, 10%, 12% অনেক ভালো। আর এভারেজ পজিশন যেটা, সেটা হচ্ছে যে আপনার সার্পে এই যে যা কোয়েরি আছে, এই কোয়েরির যে, ধরেন কেউ যখন ডিডোস অ্যাটাক লিখে সার্চ করছে, হয়তোবা কোডবেন বিডি 11 নম্বরে ছিল, 11 নম্বরে পাইছে, অথবা 10 নম্বরে ছিল, অথবা 5 নম্বরে ছিল। তো এরকম ফ্লাকচুয়েশন আছে, ঠিক আছে, সার্পের মধ্যে। তো এই ওই অ্যাভারেজ পজিশন, এই লাস্ট 7 ডেজের যে কোয়েরি আছে, ওই কোয়েরির অ্যাভারেজ পজিশনটা সে একটা ক্যালকুলেশন দিয়ে দেখাইতেছে যে 22.7। ঠিক আছে, যে অ্যাভারেজ 22 নম্বর পজিশনে গুগলের মানে কোডমেনবির সাইটটাকে দেখাচ্ছে বা বিভিন্ন পেজকে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি এটা ক্লিক করলে গ্রিন, এটা ক্লিক করলে মনে হয় ইয়েলো বা কমলা কালার কিছু একটা আসবে, হ্যাঁ। তো চারটা ডাটা এভাবে আপনি দেখতে পারবেন। এবং আহ, দেখেন ডেট ওয়াইজ, আপনি যদি এখানে মাউস হোভার করেন, ডেট ওয়াইজ আপনি হচ্ছে দেখতে পারবেন। দেখেন মানডে মে 27-এ ক্লিক করছে 150, ইমপ্রেশন হচ্ছে 2000, সিটিআর 7.3%, পজিশন 23.7। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা আপনার। সিটিআর যত ভালো বুঝবেন যে সাইট তত ভালো করতেছে। ঠিক আছে, সিটিআর হাই থাকা ভালো। ওকে, বাট একটু রেসপন্স করেন যে এই জায়গাটাতে আমি বুঝি নাই বা বুঝছি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কি, এবার আসেন, এতটুকু সবার তো ক্লিয়ার আশা করি। আপনি ডেট আরো বাড়াইতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখেন 28 ডেজ আছে, 3 মান্থস আছে, 12 মান্থস আছে, 6 মান্থস আছে, হ্যাঁ, তারপরে 1.4 মান্থস আছে, মানে 16 মান্থস আর কি। তো আপনি ধরেন কাস্টম ডেট যেটা, এটা অনেক ইম্পর্টেন্ট, যে ধরেন আপনি প্রজেক্ট শুরু করছেন কবে থেকে, আর এখন টিল ডেট, আজকে পর্যন্ত ডেটার কি অবস্থা। ঠিক আছে, ধরেন আমার 1 বছর হয়েছে, তো এই 1 বছরে কোডমেন বিডির আমি আসলে কি করলাম, এই ডাটা আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে আমি কম্পেয়ারও করতে পারবো। ঠিক আছে, আমি কম্পেয়ারও করতে পারবো যে লাস্ট 12 মান্থসের ডেটা, মানে আমি 1 বছরে কি আনছি আর এর আগের বছরে কি ছিল। হ্যাঁ, আমি এখানে যদি ক্লিক করি পেন্সিল আইকনটাতে, বা এই ট্যাবটাতে ক্লিক করলে হয়, এই যে কম্পেয়ারের যে ট্যাবটা আছে, এখান থেকে আমি যদি এখানে 12 মান্থস এভাবে নাই, সাপোজ আমি এখানে দিব। হ্যাঁ, এখানে কিভাবে দিব, যে মে 2022, আমি মেতে জয়েন করছিলাম। আচ্ছা, 2022 এখান থেকে সিলেক্ট করা যাবে না। আচ্ছা, 1 বছরটা তাহলে দেখা যাবে না। আচ্ছা, সাপোজ ধরেন 6 মান্থসেরটা আমি দেখতে চাই। আচ্ছা, ওইভাবে না করে আমি আরেকটা সিস্টেমে আগাইতে চাই, ফিল্টারে যাব, এখান থেকে কাস্টম ডেটটা সিলেক্ট করি। 2022 আসবে না মনে হয়, না আগে তো আসতো, নতুন আপডেটে এখন মনে হয় আসে না। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে ধরেন আমি হচ্ছে 2023 এর জানুয়ারি, 2023 এর জানুয়ারি সিলেক্ট করব। ধরেন মে, জানুয়ারি, জানুয়ারি থেকে 2023 এর 2023 বানাইতে হবে। এইভাবে কাস্টম ভাবে আপনি ডেটা দেখতে পারবেন। তো জানুয়ারি থেকে স্টার্ট ডেট, এটা মে হইলো কেমনে, আমি না জানুয়ারি দিলাম, বারবার মে হয়ে যেতেছে কেন। জানুয়ারি, ওকে। এরপরে যদি এটাতে যাই, আবার মে হয়ে গেছে। আচ্ছা, ঝামেলা করতেছে কেন। এখান থেকে 2023, ধরেন ডিসেম্বর,
ডিসেম্বর। ও, আমি ডেটটা সিলেক্ট করতেছি না, এই কারণে ঝামেলা করতেছে মনে হয়। আচ্ছা, এখানে দিলাম, আর এইটার ডেটটা সিলেক্ট করে দেই, 2023 এর জানুয়ারি, জানুয়ারির 1 তারিখ। আউট অফ রেঞ্জ, আউট অফ রেঞ্জ কেন? আচ্ছা, ওরা এই ডাটাটা দেখাইতে পারতেছে না, আচ্ছা যাই হোক, কেন ঝামেলা করতেছে জানি না। কাস্টম ডেট দেখা যায়, হ্যাঁ। আচ্ছা ধরেন আমি হচ্ছে কম্পেয়ার এভাবে না করে এখান থেকে 6 মাসেরটা কম্পেয়ার করে দেখাই। তো কিভাবে আসবে, উইন্ডোটা কিভাবে আসবে ওইটা হচ্ছে দেখানোর উদ্দেশ্য। অ্যাপ্লাই দিলাম, মানে লাস্ট 6 মাস হচ্ছে, মানে এখন তো মে, জুন চলে, তো মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর। তার মানে মে থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে মে, ঠিক আছে, ডিসেম্বর 2023 থেকে মে 2024 এর সাথে তারা হচ্ছে কম্পেয়ার করবে। নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, আর হচ্ছে জুন। তো জুন থেকে নভেম্বর পর্যন্ত এর আগের 6 মাসের ডাটাকে হচ্ছে তারা কম্পেয়ার করবে। তো এই কম্পারিজনটা আপনারা এইভাবে দেখতে পারবেন, এটা হচ্ছে লাস্ট 6 মান্থস, মানে ওই আপনার ডিসেম্বর থেকে এই মে মাস পর্যন্ত ওইটার ক্লিক আর ইমপ্রেশন, এই উপরেরটা, হ্যাঁ, উপরের এই পুরা রোটা। আর নিচেরটা হচ্ছে এর আগের 6 মাস, মানে ওই নভেম্বর, নভেম্বর থেকে জুন পর্যন্ত 2023-এর, হ্যাঁ, জুন থেকে নভেম্বর পর্যন্ত, এটা হচ্ছে নিচেরটা, যে ওই লাস্ট 6 মাসের আগের 6 মাস, দুইটার কম্পারিজন এইভাবে দেখতে পারবেন, হ্যাঁ। এই সেকেন্ড রোটা হচ্ছে ওইটা। তো তখন আপনি দেখতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট কোথায় কি হয়েছে না হয়েছে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য ছিল। আচ্ছা, তারপরে আসেন এই জিনিসটা, আচ্ছা এটা তো গেল। তারপরে আসেন নিচে, এখানে যখন কম্পেয়ার করবেন, কম্পেয়ার আপনি কোয়েরি দেখতে পারবেন যে কোন কোন কিওয়ার্ডে মানুষ সার্চ করতেছে, হ্যাঁ, কোন শর্ট টেল বা লং টেল কিওয়ার্ড আপনি এখান থেকে দেখতে পারবেন। আর হচ্ছে আপনি যেহেতু কম্পেয়ার কম্পেয়ার করতেছেন, কম্পেয়ারের ক্ষেত্রে আপনার হচ্ছে দুইটা ডাটা, ডাটা আপনি হচ্ছে ক্লিক, ইমপ্রেশন, এগুলোর দুইটা করে ডাটা দেখতে পারবেন। ঠিক আছে, দুইটা করে ডাটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ইমপ্রেশন ডিফারেন্স, ক্লিক ডিফারেন্স সহ আপনি দেখতে পারবেন যে লাস্ট 6 মান্থের সাথে প্রিভিয়াস 6 মান্থসের ডিফারেন্স কত। ঠিক আছে, তো এখানে ডিফারেন্সটা মাইনাস, মাইনাস থাকা মানে হচ্ছে যে ডিফারেন্স কমে, মানে হয়েছে, আপনার ক্লিক কমে গেছে। সেম ইমপ্রেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে লাস্ট 6 মাসের ইমপ্রেশন 23,000, এর আগের 6 মাসের ইমপ্রেশন হচ্ছে 29,000, তার মানে মাইনাস। তো এই মাইনাসটা বোঝা যাইতেছে যে লাস্ট 6 মাসে ইমপ্রেশন কমে গেছে, ভিউ কম হয়েছে, আর লাস্ট 6 মাসে ক্লিকও কম পড়ছে। ঠিক আছে, মাইনাস থাকাটা এটা বুঝবেন, প্লাস থাকাটা হচ্ছে পজিটিভ, মানে আগের চেয়ে ক্লিক বাড়ছে, এই যে দেখেন এটা দেখলেই বুঝবেন যে আগের চেয়ে ক্লিক বাড়ছে, এই যে পজিটিভ, হ্যাঁ, মাইনাস সাইন নাই, এটাও পজিটিভ, যে আগের চেয়ে ইমপ্রেশন বাড়ছে। তো কম্প্যারিজনের রাখার অবস্থায় এইভাবে দেখতে পারবেন। আর কম্পারিজন না থাকলে আপনি জাস্ট যদি নর্মাল ট্যাবে থাকেন, কম্পেয়ার না করে জাস্ট ফিল্টার ট্যাবটাতে থাকেন, তাহলে হচ্ছে জাস্ট একটা ডেটা দেখতে পারবেন। ঠিক আছে, কম্পেয়ার ডেটাটা আপনি দেখতে পারবেন না। আর সেকশন আরো আছে, দেখেন সেকশন আরো আছে, সেটা হচ্ছে যে পেজেস, কোন পেজে বেশি ঢুকতেছে ট্রাফিক, কোন পেজে বেশি ট্রাফিক ঢুকতেছে, এবং ডিফারেন্সটাও দেখতে পারতেছেন। হ্যাঁ, কোন কোন পেজে মানুষ বেশি যায়, কোর্স পেজে যায়, হোম পেজে যায়, এথিক্যাল হ্যাকিং পেজে যায়, তারপর হচ্ছে ফাইবার লার্নিং পেজে যায়, ফুল স্ট্যাকে যায়। হ্যাঁ, এরকম বিভিন্ন কোর্সে হচ্ছে মানুষ যাইতেছে, এবং কেমন কোন কোর্সটা ভালো করতেছে সেটাও এখান থেকে বোঝা যায়। তারপরে আপনার কান্ট্রি, কোন কান্ট্রি থেকে মানুষ ঢুকতেছে, সবচেয়ে বেশি দেখবেন বাংলাদেশ থেকে, যেহেতু এটা বাংলাদেশ টার্গেটেড একটা ওয়েবসাইট। হ্যাঁ, এরকম আসবে না, আপনাদের হচ্ছে ফিল্টার ছাড়াটা আসবে, মানে হচ্ছে ইটা আসবে, যে কম্পেয়ার ছাড়াটা আসবে, ফিল্টার ভার্সনটা আসবে। ফিল্টারে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা কম্পেয়ার করেও দেখতে পারেন যে কেমন কি ইমপ্রুভমেন্ট হয়েছে।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, ইন্ডিয়া থেকে কিছু ঢোকে, ঠিক আছে, পাকিস্তান থেকে কিছু ঢোকে। কনভেন্টরি ইন্ডিয়ান স্টুডেন্ট, পাকিস্তানি স্টুডেন্ট অনেক আছে আর কি। আচ্ছা, এরপরে আপনার ডিভাইস, ডিভাইসের ক্ষেত্রে কোন ডিভাইসটা থেকে বেশি ঢুকতেছে ওই ডিভাইসটা আপনার অপটিমাইজ করতে হবে। যদি হয় যে আপনার মোবাইল থেকে বেশি ঢুকতেছে, অবশ্যই মোবাইলের স্পিডটা খুব ভালো রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্সে কি দেখতে পারবেন? দেখেন সার্চ অ্যাপিয়ারেন্সে প্রোডাক্ট স্নিপেট, তারপর হচ্ছে ট্রান্সলেটেড রেজাল্ট আর রিভিউ স্নিপেট, এই জিনিসগুলো দেখতে পারবেন। মানে আপনার যারা সার্চ করতেছে, হ্যাঁ, ইউজার যারা আসতেছে ওয়েবসাইটে, তারা আপনার ওয়েবসাইটটাকে কিভাবে পাইছে। কেউ স্নিপেটে দেখতে পারছে প্রোডাক্ট হিসেবে, আপনার কোর্স গুলা, মানে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলা বা সার্ভিস গুলো তার সামনে আসছে, সেখানে ক্লিক করছে, প্রোডাক্ট স্নিপেট থেকে পাইছে, অথবা হচ্ছে রিভিউ স্নিপেট থেকে পাইতে পারে। এরকম বিভিন্ন সার্চ স্নিপেট থাকে, ওই স্নিপেট থেকে আপনাকে দেখাইতে পারে। হ্যাঁ, বা ধরেন কেউ সাপোজ বেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করছে, তো তখন তার সামনে কোনো একটা ক্যারোজেল আসতে পারে, কোনো একটা আহ আপনার এই যে আমরা শিখছি না সার্পের ফিচারে কি বলে এটা, আহ, আপনার হচ্ছে সাইক্লিং সার্চ বক্স হিসেবে আসতে পারে। তো ওই ডেটাগুলো আপনার এখানে দেখাবে, ঠিক আছে। বা কেউ কোর্স লিখে সার্চ করছে, তো আপনার কোর্সটা তার সামনে স্নিপেট আকারে আসছে, এটা হইতে পারে। তো কিভাবে আসছে, সার্চে কিভাবে অ্যাপিয়ার হয়েছে ওইটার ডাটা, ওইখানে কারা ক্লিক করছে, কয়জন ক্লিক করছে, ওই ডাটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে ডেটসে গেলে কোন ডেটে কত ক্লিক করছে, ঠিক আছে, কোন ডেটে কত ক্লিক করছে পার্টিকুলার, আপনি ওইটা দেখতে পারবেন। ওকে, এরপরে আসেন আপনার ডিসকভার। ডিসকভারটা আমাদের হচ্ছে এখানে তেমন কিছুই নাই, কারণ ডিসকভারের জন্য আমরা তেমন কাজও করি না, ঠিক আছে, কারণ আমাদের ব্লগগুলো র্যাঙ্কিং পারপাসেই করা হয়। হ্যাঁ, ডিসকভারে হচ্ছে আপনার এরকম ডাটা দেখাবে আর কি, ক্লিক, ইমপ্রেশন। তো ডিসকভারের জন্য আমরা তেমন সময় করি না, স্পেন্ড করি না এখানে। কোনো ইমপ্রেশন বা ক্লিক পড়ছে বলে মনে হয় না। তারপর একটু দেখি, হ্যাঁ, একটা ইমপ্রেশন, 0 ক্লিক। যাই হোক, এটাতে কোনো কাজ করা হয় না দেখে এখানে কিছুই নাই। বাট যদি কাজ করা হয় এবং ডিসকভারের জন্য কন্টিনিউয়াসলি আপনার কন্টেন্টকে ভ্যালু দেওয়া হয়, ভিতরে অনেক কিছু রাখা হয়, তাহলে হচ্ছে এখানে আপনার গুগল ডিসকভারে আপনাকে দেখাবে। হ্যাঁ, বাংলাদেশি ইউজারদের ফোনে আপনার ব্লগ আসবে, তারা ব্লগ পড়বে, ভিজিট করবে, ক্লিক করবে, ওয়েবসাইটে ঢুকবে, তখন এখানে হচ্ছে ডাটা দেখতে থাকবেন আপনি। আচ্ছা, আর এরপরে হচ্ছে ইন্ডেক্সিং ট্যাব। ইন্ডেক্সিং ট্যাবে হচ্ছে পেজেস নামে অপশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাদের মানে যতদিন এসইও নিয়ে কাজ করবেন এটা কাজে লাগবে। হ্যাঁ, আপনি এখান থেকে কয়টা পেজ ওয়েবসাইটের মানে লাইভ পেজ ইন্ডেক্স হয়েছে, গুগল ইন্ডেক্স করছে, আর কয়টা পেজ ইন্ডেক্স করে নাই সেই ডাটাটা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে কেন পেজ ইন্ডেক্স হয় নাই সেই রিজন গুলো আপনারা দেখতে পারবেন এখানে, অনেকগুলো রিজন আছে। আমরা এটা সার্চ কনসোল ইস্যু ফিক্সিং এর আলাদা একটা ক্লাস হবে, ওইখানে আমরা এটা নিয়ে জানবো ইনশাল্লাহ। আর এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে পেজ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে অল নোন পেজ, অল নোন পেজ বাই গুগল, ঠিক আছে, এইটা এক জিনিস। আর আপনি যেটা সাবমিট করছেন আপনার সাইট ম্যাপ, সেটা আরেক জিনিস। এবং কোনটা লেজিট, লেজিট হচ্ছে সাইট ম্যাপটা, কারণ সাইট ম্যাপে আপনি ভ্যালিড ইউআরএল সহ তারপর আপনি সাবমিট করছেন, ঠিক আছে। এবং এইখান থেকে কয়টা পেজ সাবমিট মানে ইন্ডেক্স হয়েছে সাবমিট করার পরে, কয়টা ইন্ডেক্স হয় নাই, ইন্ডেক্স হওয়া নিয়ে তো আর কোনো মাথা ব্যথা নাই, এগুলা গ্রিন মানে বুঝাইতেছে, আপনার এগুলা নিয়ে চিন্তা করা লাগবে না। চিন্তা করা লাগবে কোনগুলা নিয়ে, যেগুলো ইন্ডেক্স হয় নাই। এবং এখান থেকে কোনগুলা নিয়ে চিন্তা করবেন সেটাও একটা ম্যাটার করে, ঠিক আছে, যে আসলে কোন পেজগুলা নিয়ে আমার ভাবা দরকার, যেগুলো ইন্ডেক্স করার যোগ্যতা রাখে কিনা, নাকি ডি ইন্ডেক্স থাকাই বেটার।
মানে নো ইন্ডেক্সে আছে মানে এটা নো ইন্ডেক্সে থাকাটাই জরুরি। ঠিক আছে, এখানে কিছু ইস্যু থাকবে, তো ওইখান থেকে আপনি সলভ করবেন। যদি দেখতেন যে আপনার সাইট ম্যাপটা সিলেক্ট করার পরে এই জায়গাতে আপনার 404 আসতেছে, তার মানে আপনার সাইট ম্যাপে ঝামেলা আছে, 404 আসার কথা না। ঠিক আছে, সাইট ম্যাপে আর যদি আসে তাহলে আপনার ফিক্সিং এর জন্য আলাদা প্রসিডিওর আছে, ওইটা ইমপ্লিমেন্ট করলে কাজ হয়ে যাবে। আর এই যে এখান থেকে একটু আগে আমি কিন্তু দেখাইছি একটা ইউআরএল নিয়ে, যে এখানে দেখাইতেছে নট ইন্ডেক্স, বাট যখন আমি ইন্সপেক্ট করলাম তখন দেখাইতেছে যে পেজটা ইন্ডেক্স। এরকম ধোঁয়াশার মধ্যে সার্চ কনসোল আপনাকে সবসময়ই রাখবে, আগেও রেখে আসছে, এখনো রাখবে। তো প্যারা নেওয়ার কিছু নাই, আমার সাইট ভালো করতেছে, এটাই হচ্ছে আমার আলটিমেট গোল। ঠিক আছে, বাংলাদেশ থেকে আপনি যে কোনো কিওয়ার্ডে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বা হচ্ছে বেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম, হাবিজাবি যা সার্চ করেন, ট্রেনিং সেন্টার, তারপর হচ্ছে লার্নিং ইনস্টিটিউট, আইটি ইনস্টিটিউট, ইনবিডি, যা লিখে সার্চ করবেন কোডমেন বিডিকে আপনি ফার্স্ট পেজে পাবেন। কোর্স, যে কোনো কোর্সেরই লিখলে কোডমেন বিডিকে ফার্স্ট পেজে পাবেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি আপনার ক্লায়েন্ট বেনিফিটেড হচ্ছে কিনা, আপনার সার্চ কনসোল নিয়ে এত মাথা ব্যথার কিছুই নাই। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, আবার এরকম বলা যায় যে অল দ্যাট ইরোর্স আর নট এরোর্স। হ্যাঁ, এটাও মাথায় রাখেন, এটা আমরা সামনে দেখব, ক্লাস আছে আলাদা। এরপর হচ্ছে ভিডিও পেজেস, তো বললামই যে পেজগুলোতে ভিডিও আছে ওগুলা ঠিকঠাক করলে ভিডিও পেজে যদি ইস্যু থাকে ওটা সলভ হয়ে যাবে। যেমন একটা বলতেছে ইস্যু আছে নো ভিডিও ইন্ডেক্সড, আচ্ছা ওই পেজটার ইউআরএল আপনি নিচে পাবেন, এই যে ভিডিও ইজ নট দ্য মেইন কন্টেন্ট অফ দ্য পেজ। হ্যাঁ, তো এই ইস্যুটা কি আসলে, এই ইস্যুটা, আচ্ছা এই ইস্যুটা তো এখন বলার দরকার নাই, জাস্ট একটা ভিডিও আছে যে ভিডিওটা বলতেছে যে এই ভিডিওটা মেইন কন্টেন্ট না। ওকে, কোনো সমস্যা নাই, মেইন কন্টেন্ট না হইলে আমারও কোনো আপত্তি নাই, আমার মেইন কন্টেন্ট অন্য কিছু। ঠিক আছে, যাই হোক, এটা সামনে নেক্সট ক্লাস এগুলো নিয়ে কথা বলবো। সাইট ম্যাপে আসি, ইন্ডেক্সিং ট্যাবে সাইট ম্যাপ যেই সেকশনটা, এটাতে এর আগের ক্লাসেও আমরা আসছিলাম, আপনাদের মনে আছে কিনা। এখানে আইসা কি করছিলাম, আমরা সাইট ম্যাপ সাবমিট করছিলাম। ঠিক আছে, ডট কম এর পরে স্ল্যাশের পরে সাইট ম্যাপ ডট এক্সএমএল অথবা সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, যে কোনো একটা ভার্সন আমরা সাবমিট করছিলাম। করার পরে সাকসেস আসবে এবং দেখাবে যে কয়টা পেজ ডিসকভার করছে গুগল, আপনার সাইট ম্যাপ থেকে কয়টা পেজ সে নিছে। ঠিক আছে, তো এখানে আপনার সাবমিট করার অপশন, সাইট ম্যাপের মানে সাইট ম্যাপ আপনার রেডি হয়ে গেলে এখানে এসে সাবমিট করবেন। আর যদি প্লাগইন দিয়ে কাজ করেন, মানে প্লাগইনটা ইনস্টল করলেই তো সাইট ম্যাপ হয়ে যায়, তাই তখন হচ্ছে আপনার সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এই পোর্শনটা এখানে লিখে সাবমিট করলে হয়ে যাবে। ঠিক আছে, তবে অবশ্যই সাইট ম্যাপ চেক করে নিবেন যে সাইট ম্যাপে কোনো ইস্যু আছে কিনা, বা সাইট ম্যাপে আননেসেসারি ইউআরএল গুলা মেনশন করা কিনা, এগুলো একটু চেক করে নিবেন। তারপরে রিমুভালস এর যে অপশনটা, এইখানে আপনার হচ্ছে টেম্পোরারি রিমুভালস নামে একটা অপশন, মানে একটা ট্যাব পাবেন, আউটডেটেড কন্টেন্ট, সেফ সার্চ ফিল্টারিং, কিছু অপশন পাবেন। তো এই জায়গাটাতে টেম্পোরারি রিমুভালসটা নিয়ে অনেকে কাজ করে। তো এটা আসলে কি, এটা হচ্ছে যে আপনার যে কোনো একটা ইউআরএল, যে কোনো একটা পেজ আপনি চাচ্ছেন না গুগলের যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ওইখানে শো হোক। ঠিক আছে, তো এটা টেম্পোরারিলি আপনি রিমুভ করতে পারেন। হ্যাঁ, এই যে লেখা আছে দেখেন, নিড টু আর্জেন্টলি রিমুভ কন্টেন্ট ফ্রম গুগল সার্চ, যে কেউ যদি আপনার ওই পার্টিকুলার পেজ রিলেটেড কোনো সার্চ করে এবং আপনার পেজকে পায়, বাট ওই পেজটা তেমন একটা ভালো কন্টেন্ট দিতে পারতেছে না, বা আপনি চাচ্ছেন না ওই পেজটা ইউজারের সামনে আসুক যারা সার্চ করে, তো ওই ক্ষেত্রে আপনি রিমুভালসে পাঠায় রাখতে পারেন, রিকোয়েস্ট দিতে পারেন। যেমন আমরা এই পেজটাকে আমরা চাচ্ছি না গুগল দেখাক ইউজারদের সামনে। ঠিক আছে, আমরা পার্টিকুলার পেজ নিয়ে পেজ লেভেলে কাজ করছি, আমরা সব লেভেলে কাজ করি নাই, তো সব পেজটা আমরা টেম্পোরারিলি রিমুভালে রেখে দিছি। ঠিক আছে, এবং রিকোয়েস্টটা পাঠাইছি এপ্রিলের 13 তারিখে। আর এইটা, এই রিকোয়েস্টটা আপনার 6 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে, 6 মাস পরে এটা আবার সার্পে শো করা শুরু করবে। ঠিক আছে, করবে। তো আবার যদি আমরা রিকোয়েস্ট পাঠাই, আবার হচ্ছে 6 মাসের জন্য সে টেম্পোরারিলি মানে ডিসঅ্যালাউড থাকবে বা হচ্ছে রিমুভড থাকবে। ঠিক আছে, এখানে কি করবেন, আপনারা নিউ রিকোয়েস্টে ক্লিক করে যদি কোনো ইউআরএল এখানে দিতে চান দিবেন, দেওয়ার পরে আপনি হচ্ছে রিমুভ দিস ইউআরএল অনলি অথবা রিমুভ অল ইউআরএলস উইথ দিস প্রিফিক্স, হ্যাঁ যে কোনো একটা আপনি সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সট দিয়ে আপনার কাজ করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে লেখাও আছে দেখেন, ব্লক ইউআরএলস ফ্রম গুগল সার্চ রেজাল্টস, যেটা বললাম ফর অ্যাবাউট 6 মান্থস,
6 মাসের জন্য। and clear current snippet and cached version. They will be regenerated after the next crawl. নেক্সট ক্রলিং এ আইসা এই ডাটাটা আপডেট হবে। আপনি যে রিমুভ পাঠাইছেন, রিকোয়েস্ট পাঠাইছেন, এটা আপডেট হবে নেক্সট ক্রলিং এ। গুগল বট যখন ক্রল করবে তখন এটা আপডেট হবে। ফর পার্মানেন্ট রিমুভাল, আইদার ব্লক পেজেস ফ্রম ইন্ডেক্সিং অর রিমুভ দেম ফ্রম দ্য সাইট। ঠিক আছে, এটা বুঝছেন? এটা আমরা রোবটস টিএক্সটি তে বলছিলাম। ঠিক আছে, যে কোনো আহ, যদি ডিসঅ্যালাউ করতে চান কোনো ইউআরএল কে, আপনি ওইটাকে ডিসঅ্যালাউ করে দেন, হুম, রোবটস টিএক্সটি থেকে। অথবা আপনি ওই পেজটাকেই ডিলিট করে দেন, তাইলে তো আর এত ঝামেলার কোনো দরকার নাই, ঠিক না? এই দুইটার একটা করলে হয়, ওটা বলতেছে আর কি। আর ক্লিয়ার ক্যাশড ইউআরএল এটা কি? এটা হচ্ছে যে আপনার যে এখন যে ভার্সনটা আছে, গুগল সার্চ রেজাল্টে যে ভার্সনটা দেখাচ্ছে, এইটা একটা ক্যাশ গুগল সবসময় ধরে রাখে। হ্যাঁ, গুগলের যে সার্ভার ওইখানে একটা ক্যাশ ভার্সন ধরে রাখে, আমাদের ব্রাউজার যেমন ক্যাশ ধরে রাখে। এবং নেক্সট টাইম আমরা যখন একটা ব্রাউজার থেকে একটা ওয়েবসাইটে ভিজিট করি, তখন দেখবেন একটু ফাস্ট ভিজিট করা যায়, একটু তাড়াতাড়ি লোড হয় ওয়েবসাইটটা। এটা হচ্ছে ক্যাশ ধরে রাখছে সে। তো ক্যাশ ধরে রাখলে আপনার জন্য কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। যখন আপনি কন্টেন্ট আপডেট করে আপনি দেখতে যাবেন, তখন দেখবেন আগেরটাই দেখাচ্ছে। এরকম এই যে মাঝে মধ্যে অনেকে ইনবক্সে নক দেয়, আপনাদের মধ্যে অনেকে নক দেয় যে ভাই আমি চেঞ্জ করছি, কিন্তু ওয়েবসাইটে দেখতেছি মানে আগের মতোই আসতেছে। তো এই কারণটা কি? কারণ হচ্ছে আপনার ক্যাশ ভার্সনটা ধরে আছে ব্রাউজার। তো সেম গুগলেরও আপনার ক্যাশ ভার্সন আছে, সেটা হচ্ছে গুগল ধরে রাখে। তো ওই ক্যাশ ইউআরএল আপনি হচ্ছে ক্লিয়ার করতে পারেন। ঠিক আছে, আপনার ইউআরএলটাকে ক্যাশ ভার্সনটা আপনি ক্লিয়ার করতে পারেন এখান থেকে। আপনার জাস্ট ইউআরএলটা এখানে দিয়ে আপনি হচ্ছে নেক্সট দিবেন, তাইলে হয়ে যাবে। এরপর হচ্ছে আউটডেটেড কন্টেন্ট, এখানে এগুলোর তেমন কোনো কাজ নাই। সেফ সার্চ ফিল্টারিং এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। উম, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, পেজ এক্সপিরিয়েন্সের কথা বলছি, এগুলো স্পিড অপটিমাইজেশনের ইস্যু থাকতে পারে। তো এখানে আপনার কোনো ইস্যু আছে কিনা বলতেছে যে 113টা পেজ কোর ওয়েব ভাইটালস ইস্যু, সেটা হচ্ছে মোবাইল ভার্সনে 113টা ইউআরএল ইমপ্রুভমেন্ট দরকার। পোর ইউআরএল নাই, হ্যাঁ, কিন্তু 113টা পেজ যেগুলা ইমপ্রুভমেন্ট দরকার, বুঝাচ্ছে ইয়েলো মার্ক দিয়ে। আর গুড ইউআরএল হচ্ছে আপনার 21টা দেখাচ্ছে, এগুলোয় কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি নিচের ডাটাও দেখতে পারবেন এখানে। হ্যাঁ, গুড ইউআরএল এর ডাটা এখানে দেখতে পারবেন, আর যেগুলো ইমপ্রুভমেন্ট দরকার সেই ডাটাগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং কি সমস্যা, কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, ইস্যুটা কি, আইএনপি ইস্যু, এটা হচ্ছে এখানে আপনি গিয়ে দেখতে পারবেন যে 200 মিলি সেকেন্ডের বেশি টাইম নিতেছে ইন্টারেক্টিভ টু নেক্সট পেইন্ট। আইএনপি, ইন্টারেক্টিভ টু নেক্সট পেইন্ট। এটা হচ্ছে আপনার, ধরেন আপনি একটা পেজে আছেন, তো ওই পেজের কোনো লিংক অথবা কোনো বাটনে আপনি ক্লিক করছেন, করার পরে নেক্সট পেজটা আসতে আপনার 200 মিলি সেকেন্ডের বেশি সময় লাগতেছে। ঠিক আছে, তো 200 মিলি সেকেন্ডের বেশি সময় মানে 200 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ডের বেশি সময় লাগা, এই জিনিসটা মানে ইউজারের, অনেক ইউজার এটাতে বিরক্ত হইতে পারে। ঠিক আছে, রিয়েল টাইম ইউজাররা। তো আরো কম সময় কিভাবে করা যায়, ওই জিনিসটা মেক শিওর করা। ঠিক আছে, ওইটা হোম পেজে এই ইস্যুটা পাইতেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এই ইস্যুগুলা স্পিড অপটিমাইজ করলে তখন হচ্ছে ইস্যু সলভ হয়ে যায়, হবে আশা করি ইনশাল্লাহ। এরপরে এইচটিটিপিএস, আপনারা এটা সম্পর্কে জানেন, এটা দেখছেনও, লক থাকে। তারপর হচ্ছে এরকম এইচটিটিপিএস লেখাও দেখছেন। হ্যাঁ, এখানে একটা লক সাইন থাকে। এবং এইচটিটিপিএস দিয়ে মিন করে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। ঠিক আছে, যে আপনার এই ইউআরএলটা বা এই ওয়েবসাইটটা বা এই ডোমেইনটা আপনার হচ্ছে সিকিউরড। হ্যাঁ, সিকিউরড ভার্সনটা এখানে লোড হচ্ছে, পেজটার সিকিউরড ভার্সনটা, প্রিফার্ড ভার্সন যেটা সিকিউরড, এটা লোড হচ্ছে। আর যদি এইচটিটিপি ভার্সনটা লোড হয়, ওইটা সিকিউরিটি নাই। ঠিক আছে, ওইটা সিকিউরিটি আহ যে কোনো সময় ব্রেক হইতে পারে ওইটার। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবেন আপনারা এসএসএল সার্টিফিকেট যেটা, ওইটা যেন আপনার ওয়েবসাইটের জন্য ইনস্টল করা থাকে। ঠিক আছে, এটা যদি আপনি না পারেন আপনি ভিডিও দেখে করতে পারবেন। আর যদি আপনি না পারেন তাহলে হচ্ছে আপনি যেই সার্ভার, যে হোস্টিং সার্ভার থেকে হোস্টিং নিছেন, কিনছেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদেরকে বলবেন যে আমার এসএসএল সার্টিফিকেটটা এনেবল করে দিতে বা ইনস্টল করে দিতে। ঠিক আছে, তারা এটা করে দিবে। আচ্ছা, এরপরে যেটা শপিং ট্যাব, এটা হচ্ছে যারা গুগল অ্যাডস রান করে তাদের জন্য এই ট্যাবটা ইম্পর্টেন্ট, এটা আমাদের দেখার বিষয় না। এনহ্যান্সমেন্টে যেটা বলছি যে আপনি যখন স্কিমাতে যাবেন, স্কিমা করলে এখানে হচ্ছে স্কিমার ডাটাগুলো এখানে দেখাবে। হ্যাঁ, যে এফএকিউ স্কিমার, তারপরে কোর্স ইনফো, এইগুলার ডাটা আপনি এখানে দেখতে পারবেন।
যেমন এই যে আপনার স্কিমাতে এই জিনিসগুলো পাবেন, মিসিং ফিল্ড অফার্স। হ্যাঁ, আমি যে স্কিমা করছি কোর্স ইনফোতে, মানে কোর্সের স্কিমা করছি, তখন হয়তোবা এই স্কিমার মানে ফিল্ড গুলা এগুলা মিসিং হয়ে গেছে, তো এই কারণে এগুলো ইস্যু দেখাচ্ছে। আমি যদি এফএকিউ তে যাই দেখি ইস্যু আছে কিনা, এফএকিউ তে কোনো ইস্যু নাই। ঠিক আছে। রিভিউ স্নিপেট, যে ওই যে কোর্সের রিভিউ কয়টা আছে এইটাতে কোনো সমস্যা আছে কিনা দেখি, এটাতেও সমস্যা নাই, এটাও ঠিক আছে। সাইট লিঙ্ক সার্চ বক্স, অনেক সময় কোডম্যানবিডি লিখে সার্চ করলে আপনার সাইট লিঙ্কস দেখায়। আমরা সার্প, যে ক্লাসটা ছিল আমাদের সার্প নিয়ে, ওই ক্লাসে কিন্তু আমরা সাইট লিঙ্ক সম্পর্কে জানছি। তো এটাতেও কোনো সমস্যা নাই। সমস্যা দেখাইছে ওই স্কিমার জন্য কোর্স ইনফোতে আমি ওই দুইটা ফিল্ড ইউজ করি নাই, মিসিং বলতেছে আর কি। তো এরকম কিছু দেখতে পারবেন আপনি এখান থেকে এনহান্সমেন্ট ট্যাবে। তারপর হচ্ছে আপনার সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন। আপনাদের ওই লাস্ট ক্লাসের পরে রেকর্ড করি নাই যে পোর্শনটা, জাপানিজ কিওয়ার্ড হ্যাক বা স্প্যাম নিয়ে যেটাতে কথা বলছি, যে আমরা একটা ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম। তো ওইখানে আপনার ম্যানুয়াল অ্যাকশনে ইস্যু দেখাইতে পারে। আর হচ্ছে সিকিউরিটি ইস্যুতে এখানে হচ্ছে দেখাবে যে এটাতে পিওর স্প্যাম আছে। হ্যাঁ, যে এই ওয়েবসাইটটা হ্যাকড অথবা পিওর স্প্যাম, এটা ফিক্স করতে হবে, এখানে সেটা দেখাবে। আর যদি ইস্যু না থাকে তাহলে নো ইস্যু ডিটেক্টেড এরকম দেখাবে। ঠিক আছে। তো এরপরে আপনার হচ্ছে লিগ্যাসি টুলস অ্যান্ড রিপোর্টস, এখানে দুইটা আমার একটা টুলস এর কথা, হ্যাঁ একটা টুলস আছে ওয়েব টুলস। এখান থেকে হচ্ছে মেবি লিঙ্ক ডিসেবল টুলস নাকি না, না, এখানে অ্যাড এক্সপিরিয়েন্সের রিপোর্ট দেখা যায়। আর সার্চ কনসোলটাতে কি আছে একটু দেখি, এখানে আবার সিলেক্ট করতে হয় আপনার। তো আমাদের অ্যাডস নিয়ে তো কাজ নাই, সার্চ কনসোলটাতে কি আছে দেখি। তো কেউ যদি এইটা নিয়ে এক্সট্রা জানতে চান এই ভিডিওটা দেখেন। ঠিক আছে, অ্যাডস রিপোর্ট। তো আমাদের অ্যাডস নিয়ে যেহেতু কাজ নেই আমরা এটা দেখবো না। সার্চ কনসোলে কি আছে একটু দেখি। আগে ওয়েব টুলসে ছিল হচ্ছে আপনার লিঙ্ক ডিসেবল করার টুলটা ছিল মনে হয়, আর আরেকটা ছিল রোবটস টিএক্সটি টেস্টার মনে হয় ছিল সম্ভবত, যতটুকু মনে পড়ে। আচ্ছা, সার্চ কনসোলে ক্লিক করলে আমাকে সার্চ কনসোলে নিয়ে আসতেছে। ইন্টারেস্টিং। আচ্ছা, যাই হোক, তো এইটাও আমাদের মানে তেমন একটা কাজে আসবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লিঙ্কস সেটিংস, দুইটা অপশন। যদি লিঙ্কসে ক্লিক করি, লিঙ্কসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সটার্নাল লিঙ্কস দেখাচ্ছে। আর এরপরে টপ লিঙ্কিং সাইটস, টপ লিঙ্কিং টেক্সট, ইন্টারনাল লিঙ্কস দেখাচ্ছে। তো আমার এই ওয়েবসাইটে এক্সটার্নাল লিঙ্ক 17টা আছে, ইন্টারনাল লিঙ্ক আছে 1199টা। চিন্তা করেন কি পরিমাণ ইন্টারনাল লিঙ্কিং আমি করছি, যে 1199টা লিঙ্ক এখানে আছে এই ওয়েবসাইটে। তো টপ লিঙ্কড পেজ আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। আর দেখেন এইখানে টপ লিঙ্কিং সাইটস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই টপ লিঙ্কিং সাইটটা আপনারা এক্সপোর্ট করতে পারেন। এটা হচ্ছে ব্যাকলিঙ্ক আপনারা কোথায় করছেন। হ্যাঁ, বা আপনাদের যে ক্লায়েন্ট সাইট, ক্লায়েন্টের আগে থাকতে কি কি সাইটে অলরেডি ব্যাকলিঙ্ক করা আছে। তো এখানে টোটাল এক্সটার্নাল লিঙ্ক দেখাচ্ছে 17টা। ঠিক আছে। যদিও এই ডাটাটা সবসময় আমি অ্যাকুরেট পাই না, কারণ হচ্ছে যখন এইচরেফস বা সেমরাশে দেখি তখন অনেক বেশি ব্যাকলিঙ্ক দেখায়, এখানে ওই পরিমাণ দেখায় না। ঠিক আছে, এই ডাটাটা এক্সাক্ট সবসময় পাই না, পাওয়া যায় না। হ্যাঁ। আচ্ছা, তো লিঙ্কসটা আপনারা এখান থেকে মানে একটা আইডিয়া নিতে পারবেন যে আপনার এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং কেমন আছে। আর টপ লিঙ্কিং টেক্সট যেটা, সেটা হচ্ছে যে আমরা যেই অ্যাঙ্কর টেক্সট গুলা মানে লিঙ্ক করার জন্য যে টেক্সট গুলা সিলেক্ট করি। হ্যাঁ, ফিগমা এন্ড ওয়েব ফ্লোতে হয়তো বা লিঙ্ক করা হয়েছে ওই কোর্সে, মানে ফিগমার কোর্সে। ফুল স্ট্যাকের এই টেক্সটটাতে লিঙ্ক করা হয়েছে ফুল স্ট্যাকের যে কোর্সটাতে। হ্যাঁ, এরকম আর কি কিছু টপ লিঙ্কিং টেক্সট আছে। টপ ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ইন বাংলাদেশ, এটাতে লিঙ্ক করা হয়েছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পেজে। হ্যাঁ, বিভিন্ন ব্লগে বা বিভিন্ন পেজে এরকম লিঙ্ক করা হয়েছে একটার সাথে আরেকটা।
ঠিক আছে, যেটা আমরা অন পেজে শিখছি এবং কন্টেন্টে দেখছি। এবং লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের এই সাইট ইন্টারনাল লিঙ্কিং, অন পেজ ব্র্যান্ডিং, ঠিক আছে, ওয়েব মেনশন, এইসব কারণে ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে, ঠিক আছে, এবং ওয়েবসাইটটা ট্রাফিক ভালো পাচ্ছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সেটিংস। সেটিংস এর ক্ষেত্রে আপনার এখানে কিছু কাজ আছে বলতে, যে ফার্স্টে আপনি যদি ক্লায়েন্ট থেকে আপনার সার্চ কনসোলের অ্যাক্সেস নিতে চান, কিভাবে নিবেন? এই সেটিংসে এসে ক্লায়েন্টকে বলবেন যে ইউজার্স এন্ড পারমিশন, সেকেন্ড ওনারশিপ ভেরিফিকেশন না, ইউজার্স এন্ড পারমিশনে যাও। যাওয়ার পরে এখানে আমার ইমেইলটা দাও, অ্যাড ইউজার্সে ক্লিক করে আমার এই ইমেইলটা দাও এবং আমাকে ফুল পারমিশন দাও। ঠিক আছে, রেস্ট্রিক্টেডও নিবেন না, ওনারও নিবেন না, আপনি ফুল পারমিশনটা নিয়ে দিবেন। ঠিক আছে, মিনাজ ভাই আমাকে ফুল পারমিশন দিছে, আমি সবকিছু করতে পারতেছি। ঠিক আছে, এইটা করবেন এবং দেখেন এই সার্চ কনসোলের অ্যাক্সেস শুধু মিনাজ ভাইয়ের কাছে আর আমার কাছেই আছে। আচ্ছা, এটা গেল। তারপরে আসি এর পরের সেকশনটায়, অ্যাসোসিয়েশন। এগুলাই আমাদের দরকার নাই, প্রপার্টি বা চেঞ্জ অফ অ্যাড্রেস, বাল্ক ডাটা এক্সপোর্ট, এগুলো আমাদের দরকার নেই। আমাদের এখানে কিছু কাজ আছে। ক্রলিং এ আমাদের রোবটস টিএক্সটি যে ফাইলটা, এটা আমরা রিপোর্টটা দেখতে পারবো যে আমাদের ক্রলিং ঠিক মতো হচ্ছে কিনা, বা আমাদের রোবটস টিএক্সটি ফাইলে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে এখানে এরর দেখাবে, আর যদি সমস্যা না থাকে তাহলে ফেস্ট, এবং এরর নাই, এই যে সরি, এখানে এরর দেখাবে ইস্যুস। হ্যাঁ, সমস্যা থাকলে এখানে দেখাবে যে সামথিং, কিছু একটা এরর আছে, আপনি ঢুকে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে আমার রোবটস টিএক্সটি ফাইল, আমি যখন ক্লিক করলাম আমাকে দেখাচ্ছে যে এটা আমার রোবটস টিএক্সটি, এবং এটাতে কোনো ঝামেলা নাই। ওকে, এরপরে ক্রলিং এর আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রল স্ট্যাটস। ক্রল স্ট্যাটস কি? আমরা যখন ক্রল বাজেটের ক্লাসটা করব, এটা আরো ইনডেপথ বুঝতে পারবো। হ্যাঁ, এটা নিয়ে এখন আর কথাবার্তা বাড়াইলাম না, ক্লাস এমনিতেই লেন্দি হয়ে গেছে। তো ক্রল স্ট্যাটস আমি শর্টলি বলি, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট গুগল বট কি পরিমাণ ক্রল করতেছে, কি অ্যামাউন্ট ক্রল করতেছে, বা কতটুকু টাইম স্পেন্ড করতেছে, এই জিনিসের একটা ডাটা আপনি এখানে দেখতে পারবেন। এবং লাস্ট 90 ডেজ এর ডাটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এরকম একটা ডাটা আপনি দেখতে পারবেন। এবং কোনো প্রবলেম, হোস্টিং এ কোনো প্রবলেম ছিল কিনা সেটা দেখাবে। এবং এটা কি সেটাও বুঝাই দিবে এখানে, যে লাস্ট 90 ডেজে আপনার হোস্টিং এর মধ্যে কোনো প্রবলেম ছিল কিনা। একটা প্রবলেম পাওয়া গেছে, সেটা ছিল হচ্ছে সার্ভার কানেক্টিভিটি। আপনার অনেক সময় সার্ভার কানেক্ট হয় না ওয়েবসাইটের সাথে, ঠিক আছে, 5xx এরর গুলা হয়। তো তখন হচ্ছে এই এররটা দেখায়। হুম, যে হোস্টিং হ্যাড প্রবলেমস লাস্ট উইক, কি প্রবলেম এটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আর অন্য দুইটা হচ্ছে রোবটস টিএক্সটি, ডিএনএস রেজলিউশন, তো এগুলাতে হচ্ছে ঝামেলা নাই। ঠিক আছে, এরপরে আসেন ক্রল স্টেটস এর পরে আর কি আছে। প্রপার্টি অ্যাডেড, আচ্ছা প্রপার্টি অ্যাডেড তারিখে মে 8, 2023, মানে আমার এই মেইলে প্রপার্টিটা কবে অ্যাড হয়েছে, ঠিক আছে, মে মাসের 8 তারিখে আমি এটা অ্যাড করছি। আচ্ছা, আর ওনার যে ওনার হয়তো বা আরো আগে অ্যাড করা আছে, 3-4 বছর আগে যখন করবেন রেডি ই হয়েছে, তখন হয়তো বা এসইও শুরু করছে, যখন সার্চ কনসোল অ্যাড করছে ওই তারিখটা এখানে দেখাবে তাকে। ঠিক আছে, মিনাজ ভাইকে অন্য তারিখ দেখাবে, আমাকে হচ্ছে আমি যেদিন অ্যাড করছি সেই তারিখটা দেখাচ্ছে। তো এই হচ্ছে আলটিমেটলি আপনার সার্চ কনসোল নিয়ে ব্যাপার স্যাপার। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কোর ওয়েব ভাইটালস বলছি, কোর ওয়েব ভাইটালস হচ্ছে আপনার পেজের এক্সপিরিয়েন্স বা স্পিড, কেমন এক্সপিরিয়েন্স করতেছে, রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা বোঝায়। ঠিক আছে, যে আপনি মোবাইল ডিভাইসে ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকার পরে আপনি কি এক্সপিরিয়েন্স করতেছেন, ওয়েবসাইটটা ফাস্ট না স্লো। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কোর ওয়েব ভাইটালস মেজার করে আর কি। হ্যাঁ, 3-4টা ইস্যু আছে, মানে ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টর গুলার উপর ডিপেন্ড করে এই ইস্যুটা রেজ হইতে পারে। আর ওইগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে আর এটা সমস্যা না। হ্যাঁ, ক্লাস শেষ, ইউ ক্যান লিভ নাও। গুগল কিভাবে বুঝে, কিভাবে বুঝে এর মেইন কন্টেন্ট কি? গুগল স্মার্ট। মেইন কন্টেন্ট কি এটা আপনার বোঝানো লাগবে না, গুগল নিজেই বুঝবে। ঠিক আছে, আপনি আপনার মতো জাস্ট কন্টেন্ট কভার করবেন। কন্টেন্ট কভার করলে আপনার অবশ্যই একটা কন্টেন্টকে সারাউন্ড
করেই আপনি কভার করবেন, তো তখন মেইন কন্টেন্টকে গুগল ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, হবে হবে। ক্লাস শেষ, ক্লাস শেষ ও এটা একবার বলছি। হ্যাঁ, এসএসএল সার্টিফিকেটটা ওইটাই, ওইখান থেকে ইনস্টল করলেই হবে। আপনি না পারলে ডেভেলপার বা হচ্ছে যে হোস্টিং সার্ভার তাদেরকে বলবেন ইনস্টল করে দিতে, তারা করে দিবে, সমস্যা নেই। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, হ্যাঁ। তারপর হচ্ছে সিটিআর যত ভালো থাকবে তত ভালো। ক্লিক ডিভাইড বাই ইমপ্রেশন। হুম, আপনার ক্লিক যত বেশি হবে ইমপ্রেশনের উপর, মানে ইমপ্রেশন থেকে, ধরেন আপনার ইমপ্রেশন 500 বা 1000, ধরেন 1000, আপনার ক্লিক পড়ছে 500, 500 ডিভাইড বাই 1000 কত হয়, ওইটা আপনার সিটিআর। তো সিটিআর যত ভালো হবে তত বুঝবেন যে আপনার ক্লিক বেশি পড়তেছে, আপনার ওয়েবসাইটে মানুষ ঢুকতেছে বেশি, তাই না? এটা দেখাইছিলেন প্রথম দিকে কম্পেয়ার, হ্যাঁ। রাইট। আচ্ছা, তারপরে আর আপাতত টেম্পোরারি রিমুভালে দিতে পারেন। আবার যখন হচ্ছে আপনি লাইভ করবেন তখন এটা রিমুভাল থেকে সরাই দিলেন, ঠিক আছে, সমস্যা নাই। ব্রেড ক্রামসটা আরেকবার বলবেন? ব্রেড ক্রামস হচ্ছে, ধরেন ব্রেড ক্রামসটা ইউজ হয়, অনেক সাইটে ইউজ করে, ম্যাক্সিমাম আমরা দেখি ই কমার্স সাইট গুলোতে, লাইক ধরেন অ্যামাজনে যদি আমি যাই, দেখি অ্যামাজনে ব্রেড ক্রাম্ব ইউজ করছে কিনা। ধরেন আমি টেক এটাতে ঢুকলাম, তারপরে এই প্রোডাক্টটাতে ঢুকলাম। না, এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করে না। আচ্ছা, দারাজে দেখি তো, দারাজের কি অবস্থা। মানে আপনি হোম পেজ থেকে কতটুকু ভিতরে ঢুকছেন ওইটা আপনাকে অ্যারো সাইন দিয়ে দিয়ে বুঝাবে, লাইক এরকম, দেখাই আমি। ধরেন আপনার হোম পেজ এইটা, তারপরে আপনাকে এরকম একটা অ্যারো দিবে, ঠিক আছে, বা দুইটা অ্যারো দিতে পারে। তারপরে হোম পেজের থেকে আপনি ঢুকছেন ধরেন কোনো একটা ক্যাটাগরি পেজে, ঠিক আছে, এটা ধরেন 2 নাম্বার দিলাম। তারপরে আরেকটা অ্যারো দিয়ে তারা বুঝাবে যে এখন আপনি ক্যাটাগরি পেজ থেকে ক্লিক করে ঢুকছেন কোন একটা প্রোডাক্ট পেজে, ঠিক আছে, প্রোডাক্টটা ধরেন 3। এটা হচ্ছে ব্রেড ক্রাম, মানে আপনি হোম পেজ থেকে কতটুকু ভিতরে ঢুকছেন, এটা হচ্ছে ব্রেড ক্রাম। বুঝছেন এবার? কে প্রশ্ন করছিলেন? ব্রেড ক্রাম থাকলে এই তো বোঝা যায়, ঠিক আছে, ব্রেড ক্রাম থাকলে বোঝা যায় যে আমি আসলে কোন জায়গায় আছি, নেভিগেট করা ইজি হয়, এসইওর জন্য ভালো। হ্যাঁ, র্যাঙ্কিং এ হেল্প করবে ব্যাপারটা ওইরকম না, আপনি ইউজারের সুবিধা করতেছেন এইটা হচ্ছে ম্যাটার করতেছে। র্যাঙ্কিং এর তো আরো স্ট্রং সিগন্যাল অনেক আছে, ঠিক আছে, বাট এগুলো হচ্ছে আমাদের ইজিলি নেভিগেট করার জন্য, ইউজারকে আরো সহজ প্রসেসে আগানোর জন্য, বা ক্রলারকে বুঝাইতেছি যে আমি হোম পেজ থেকে এত দূরে। এখানে একটা জিনিস আছে কাজ করে, সেটা হচ্ছে ক্রল ডেপথ, যে আপনি আপনার যে ক্রলার আসবে, ক্রলার হোম পেজ থেকে কতটুকু ভিতরে ঢুকবে, এটা সে ব্রেড ক্রাম্ব দেখে বুঝতে পারে যে তাকে এতটুকু ভিতরে গিয়ে তারপর ক্রল করতে হবে। এখন যে টাইম ফ্রেমটা নিয়ে সে নিয়ে আসে, ওই টাইম ফ্রেমে সবচেয়ে বেশি টাইম দিবে হচ্ছে যে মেইন পেজটা যেটা হোম পেজ থাকবে, সেখানে বেশি টাইম দিবে, তারপর একটা আরেকটু কম টাইম পাইতে পারে, এরপরে কম টাইম, সবচেয়ে লাস্টে যেটা থাকবে সেটাতে সবচেয়ে কম টাইম দিবে, ঠিক আছে। আচ্ছা, সরানোর প্রসেস কি, সরানোর? ও বুঝছি, রিমুভাল, রিমুভালের ক্ষেত্রে
আপনি জাস্ট এখানে আসবেন, আসার পরে টেম্পোরারি রিমুভালসে নিউ রিকোয়েস্ট দিবেন, যে ইউআরএলটা সরাইতে চাইতেছেন এই ইউআরএলটা এখানে দিয়ে তারপর হচ্ছে রিমুভ দিস ইউআরএল অনলি এইটা দিতে পারেন। তবে আমি রেকমেন্ড করি রিমুভ অল ইউআরএলস উইথ দিস প্রিফিক্স। এই প্রিফিক্সের যে ইউআরএল আছে সবগুলাই রিমুভ হবে। ঠিক আছে, ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট ইউআরএল আছে, ওইটার সাথে প্রোডাক্ট আইডি টাইডি অনেক কিছু যোগ হয় বিয়োগ হয়, হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে অ্যাড করা। তো ওইগুলা মানে প্রিফিক্সে যা থাকবে ওইটা সহ অল ইউআরএল আপনি রিমুভ করে দিয়েন। ঠিক আছে, ওইটা রিলেটেড সব ইউআরএল হচ্ছে আপনার রিমুভড থাকবে। আর যদি চান যে না আমি শুধু এই ইউআরএলটাই রিমুভ করতে চাই, তখন আপনি রিমুভ দিস ইউআরএল অনলি এটা সিলেক্ট করে নেক্সট দিয়ে তারপর হচ্ছে ই করতে পারেন, কাজ করতে পারেন। তারপর হচ্ছে কি জি ব্রেড ক্রাম ক্রিয়েট করা। ব্রেড ক্রাম ক্রিয়েট করা কি এসইও এক্সপার্টের কাজ? কারণ ম্যাক্সিমাম টেকনিক্যাল এসইও এর গিগ গুলোতে সবাই এটা মেনশন করছে ফাইবারে। আচ্ছা, ব্রেডক্রাম ক্রিয়েট করা যায়, আপনি প্লাগইন ইউজ করতে পারেন, বা হচ্ছে এলিমেন্টর যদি ইউজ করেন এলিমেন্টরের ভিতরে অপশন থাকার কথা, ব্রেডক্রাম নামে সেকশন থাকার কথা। সেকশন বলতে মানে বাম পাশে যে এইগুলা থাকে আমাদের ফিচার গুলা, ওইখানে ব্রেডক্রাম নামে অপশন পাবেন, ওইটা আপনি আপনার জায়গা মতো প্লেস করে দিলেই হবে। আপনি এসইও এক্সপার্টের কাজ বলতে আপনি ডেভেলপারকে বলতে পারেন, আপনি নিজে পারলে করে দিবেন ক্লায়েন্টকে। এবার বলেন, শাহিন ভাই বলেন। সালাম আলাইকুম। জি ভাই বলুন। আমি জি যেটা বলতেছিলাম, রিমুভালসটা আমার জানা আছে। এখন আমি আপাতত টেম্পোরারি, ওই যে আপনি বলছেন 6 মাসের জন্য ওইটা কাজ করে, তারপরে আবার চলে আসে। এখন আমি যদি 3 মাসের মাথায় আবার আমার পেজটা পাবলিশ করে, তাইলে রিমুভালটা আমি কিভাবে সরাবো আবার, যে আমি গুগলকে আচ্ছা, জানাচ্ছি যে রিমুভাল কিভাবে সরাবেন? আচ্ছা দেখাই হুম, একটু। হুম। ক্যান্সেল রিকোয়েস্ট দিবেন। ঠিক আছে, দিলাম ক্যান্সেল রিকোয়েস্ট। এটা অ্যাক্টিভ হইতে কিছু সময় লাগতে পারে, কয়েকদিন লাগতে পারে। আর যদি এরপরে আবার দিতে চান এই ইউআরএলটা নিউ রিকোয়েস্ট দিয়ে আপনি এখানে বসাই দিবেন। নেক্সট বলতেছে ঠিক আছে কিনা, রিমুভ ইউআরএল, হ্যাঁ রিমুভ ইউআরএল। ঠিক আছে, প্রসেসিং। তো প্রসেসিং হবে, একটু সময় লাগবে, তারপরে দেখবেন যে রিমুভাল রিকোয়েস্ট কি জানি ছিল ওইটাই আবার আসবে দেখবেন। ঠিক আছে, যে রিমুভ। ঠিক আছে, হ্যাঁ ভাই, ওকে। ওকে। ঠিক আছে, তাহলে সবাই যাদের হচ্ছে সাইট আছে তারা সার্চ কনসোলে অ্যাড করেন, সাইট অ্যাড করে তারপরে এইগুলো একটু প্র্যাকটিস করেন। বা যদি যারা লাইভ কাজ করতেছেন ক্লায়েন্টের সাইটে এগুলা নিয়ে আর একটু ঘাটাঘাটি করেন, ইমপ্লিমেন্ট করেন। বা যারা নতুন আছেন তাদের হচ্ছে আমি বলবো জাস্ট এগুলো একটু ইউজ কেসটা বুঝার চেষ্টা করেন যে কোনটা কি। হ্যাঁ, আপনি আপনার সাইটটা অ্যাড করেন, যখন ডাটা দেখানো শুরু করবে তখন আর কি আপনি বুঝবেন আসলে কি হয়েছে না হয়েছে, এই আর কি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল ইমরান, সেটা হলো কি জি ভাই। সাবডোমেইনকে কি গুগল কি আলাদাভাবে ট্রিট করে নাকি ডোমেইন মেইন হ্যাঁ হ্যাঁ, ডোমেইনের সাথে কানেক্ট থাকে ওইটা নাকি? আলাদাভাবে ট্রিট করে, ওইটা র্যাঙ্কিংও আলাদা। সার্চ কনসোলে হয়তো বা তার মানে আপনাকে একসাথেই দেখাবে। মানে ঠিক আছে, মানে হচ্ছে আমার মেইন ডোমেইনে র্যাঙ্ক করলেও সাব ডোমেইনে র্যাঙ্ক করতে পারে, বাট সাব ডোমেইনে র্যাঙ্ক করলেও মেইন রাইট, ডোমেইনে র্যাঙ্ক করতে নাও পারে, তাই না? নাও দুইটা করতে পারে, আলাদা রাইট রাইট। আলাদা ভাবে ওরা ট্রিট সেপারেট ভাবে হ্যাঁ, চিন্তা করে নাকি? এক্স্যাক্টলি এটাই, সেপারেট ট্রিট করবে। সেপারেট ট্রিট করে, মানে একটার জি, সাথে আর কোনো সম্পর্ক নেই, তাই না? সম্পর্ক নাই, সম্পর্ক নাই। সাব ডোমেইনে যদি মনে করেন যে কন্টেন্ট খারাপ যদি হয়, তাহলে মেইন ডোমেইনে কোনো এফেক্ট হবে না নাকি? কোনো এফেক্ট করবে না, ওইটা পুরোপুরি আলাদা। ঠিক আছে, সাবডোমেইন পুরোপুরি বুঝতে পারছি। আলাদা একটা তার ব্যাপার। মানে হচ্ছে সাবডোমিন আর মেইন ডোমেইন যদি কন্টেন্টের লিঙ্কিং থাকে, সেটার কোনো ভ্যালু নাই তার মানে। কন্টেন্টের লিঙ্কিংটা করলে ওইটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে কাউন্ট হবে, ইন্টারনাল হবে না কিন্তু, কারণ ডোমেইনই আছে। বুঝতে পারছি, ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। সো ফার এসইওর কোর্স, মানে আমি এই পর্যন্ত যতদূর বুঝলাম, যে আমার কাছে মনে হইলো যে এই কিওয়ার্ড অ্যানালাইসিস রিসার্চ যাই বলতেছেন, বা
কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড স্টাফিং, হোয়াটএভার। আমার মনে হচ্ছে কন্টেন্টটাই মনে হচ্ছে মেইন। মানে এক্স্যাক্টলি, কন্টেন্টটা যদি ভালো হয় র্যাঙ্কিং করবেই, এই হলো মেইন কথা, রাইট? এক্স্যাক্টলি এইটাই, হুম, সেটাই। গুগল এইটারই অ্যাকচুয়ালি প্রাধান্য দিতেছে। এক্স্যাক্টলি ভাই। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে আপনি একটু ওই যে আমাদেরকে একটু ওই যে মানে আরেকটা দিন কম্পিটিটর অ্যানালাইসিসটা কইরা যে কিভাবে আমরা মানে মানে ওর সাথে একটু ভালো কন্টেন্ট দিতে পারি, মনে করেন যে এই টাইপের কিছু একটা ওকে মানে ইনশাল্লাহ, কম্পিটিটর তাহলে বিট আমি কিছু তাহলে আরেকটা নিনজা লাইভ টেকনিক। নিব না, আরেকটা লাইভ নিব হুম বলতে এটা ফেসবুক লাইভ হবে, হ্যাঁ ফেসবুকে আমরা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস আবার দেখবো না একটা, ঠিক আছে, যে হুম আসলে কন্টেন্টের মানে তার সাথে আমাদের কি গ্যাপ, কোন জায়গায় গ্যাপ, আমরা গ্যাপটা কিভাবে ফিল আপ করবো, এগুলা নিয়ে দরকার পড়লে আরেকটা লাইভ করবো না ইনশাল্লাহ। ঠিক সেটাই আছে, সেটাই সেটাই। আর একটা হচ্ছে কি আপনার যে কি জানি বলে যে ব্যাকলিং, এই ব্যাকলিং জিনিসটা আমার আসলে আমি ওই মাথা ঘুরা অ্যাকচুয়ালি। আমার মতো অবস্থা, আমিও ব্যাকলিংক অনেক ভয় পাই, এই কারণে লোকজন হায়ার করি তারপরে ব্যাকলিং করাই। হুম আচ্ছা সমস্যা নাই, ব্যাকলিং নিয়ে কথাবার্তা বলবো না। ব্যাকলিং হচ্ছে হুম কি মানে আপনার একটা টাইম কনজিউমিং ব্যাপার, আর এইটা হুম। লাইক ধরেন রেকর্ডটা অফ করে নিন, নাহলে মানুষ বলবে যে ব্যাকলিংক এত ভ্যালু দেয় গুগল আর আপনি বলতেছেন টাইম ওয়েস্ট অফ টাইম। দাঁড়ান,